হুম। ইরানের পোর্টগুলোকে যদি ব্লকেটের আওতায় আনা হয়, তার ওখান থেকে যদি কোনো পণ্য আমদানি রপ্তানি করতে দেওয়া না হয়, তাহলে এটা ভেবে ভাবার কোনোই কারণ নেই যে ইরান চুপচাপ বসে থাকবে। ইরান তখন গালফ রিজিয়নের যতগুলো পোর্ট আছে, যেখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গাতে পণ্য সরবরাহ করা হয়, এই পোর্টগুলোকে সে ডিস্ট্রয় করে দেবে। আপনি চিন্তা করতে পারেন কি ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। এই গালফ রিজিয়নের কান্ট্রি যেগুলা থেকে সো লং দি মার্কিনিস হ্যাড বিন মিল্কিং অ্যাওয়ে, তারা এখান থেকে সমস্ত সুবিধা সুযোগ সুবিধা তাদের এখান থেকে নিয়েছে। আজকে এরকম একটা ক্রিটিক্যাল সময়ে যদি ইরান যদি এই গালফ কান্ট্রি গুলোর এই অত্যাবশ্যকীয় স্থাপনাগুলোর উপর কোনো আক্রমণ চালায় অ্যাজ এ রিটালিয়েটরি মেজার, এটার দায় কিন্তু ট্রাম্পকেই নিতে হবে। বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে এই যুদ্ধটার সঙ্গে তো সবারই স্বার্থ কম বেশি জড়িত। তো চায়নার কথা বলি বা রাশিয়ার কথা বলি বা ইভেন জাপান বা ওই যে আপনার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, যারাই আছে প্রত্যেকেই কিন্তু এই যুদ্ধ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিকজ অফ দি অনলি রিজন যে তেলের দাম বেড়ে যাচ্ছে। তেলটা একটা দুষ্প্রাপ্য কমোডিটিতে পরিণত হচ্ছে, যেটা বাংলাদেশে বসে আমরা টের পাচ্ছি। এই পরিস্থিতিতে প্রত্যেকেরই একটা আগ্রহ থাকবে। আমি মনে করি ব্যাকডোর চ্যানেলে প্রতিটা দেশই ইরানকে এবং আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা বসো, একটা আলাপ আলোচনাতে আসো। সবাই এটা একটা শান্তিপূর্ণ সমাধান চায়। অ্যাট দি সেম টাইম আমেরিকাও কিন্তু, তারা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে তারা যেই ধরনের একটা আগ্রাসী মনোভাব নিয়ে এই ইরানের উপর তাদের দাবি দাওয়াগুলো চাপিয়ে দিতে চেয়েছিল, সেটা বাস্তবে এটা সম্ভব না। কেন সম্ভব না দেখেন আপনি, আমরা যদি ইভেন অবরোধের কথাই বলি, যেটা আপনি একটু আগে বললেন যে অবরোধটা কতটুকু কার্যকর হবে, সরি, এই ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করেন যে ইরানের তো বিশাল একটা ভৌগোলিক সীমারেখা রয়েছে, এবং হরমুজ প্রণালী ইজ নট দি ওনলি চ্যানেল থ্রু হুইচ ইরান ইজ কানেক্টেড টু দি ওয়ার্ল্ড। পৃথিবীর সঙ্গে হরমুজ প্রণালীটাই কিন্তু ইরানের একমাত্র যোগাযোগের মাধ্যম না, তার চারদিকে ঘিরে 7টা দেশ রয়েছে। তার উত্তরে রয়েছে কাস্পিয়ান সি। সো আপনি একটা অবরোধ করলেন যে ইরানের পোর্টে কোনো ফ্রেট নিয়ে যাওয়া যাবে না, ইরান থেকে কোনো ফ্রেট নিয়ে বেরিয়ে আসা যাবে না। তো যদি ইরান থেকে ফ্রেট না নিয়ে না আসা যায়, তাহলে বাকি দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, ইরানের তেল বাকিরা পাবে না, তেলের দাম বাড়বে। তাহলে ইরানের উপর কিভাবে ক্ষতিটাকে ইম্পোজ করার চেষ্টা হতে পারে যে ইরানের ভিতর আমরা কোনো রকমের ত্রাণ, কোনো ধরনের পণ্য পৌঁছাতে দেব না। ইরানের কিন্তু 6 থেকে 8 মাস সার্ভাইভ করার মতো পণ্য কিন্তু অলরেডি তাদের মজুদ আছে। প্লাস তাদের যে 7টা প্রতিবেশী দেশ আছে, বিশেষ করে আমরা যদি তুর্কমেনিস্তানের কথা ধরি, তুর্কমেনিস্তানের সঙ্গে কিন্তু আবার রাশিয়ার কমন বর্ডার আছে। কাজেই তাদের যে প্রয়োজনীয় পণ্য সেটা কিন্তু সহজে রাশিয়া থেকে তুর্কমেনিস্তানের মাধ্যমে তাদের কাছে আসতে পারে। পাশাপাশি অন্য যে 6টি দেশ রয়েছে, এর মধ্যে পাকিস্তানও একটি, আফগানিস্তান আছে, অন্যান্য দেশগুলো আছে। তো প্রতিটা দেশ তাদের বাণিজ্যিক স্বার্থেই ইরানের কাছ সঙ্গে যেটাকে বলে বার্টারিং, যেটাকে বলা হয় যে ইরান কাছ তাদের প্রয়োজনীয় পণ্যগুলো ইরান থেকে তারা নিয়ে আসবে, পক্ষান্তরে ইরানের জন্য যে পণ্যগুলো প্রয়োজন সেগুলো তারা পাঠাবে। এটা কিন্তু পুরোপুরি কখনোই বন্ধ করা সম্ভব হবে না। কারণ হচ্ছে ইরান তো চারিদিকে ওপেন, হরমুজ প্রণালী জাস্ট স্মল লিটল স্ট্রেট, এটার উপর কিন্তু ইরানের টিকে থাকাটা ডিপেন্ড করে না। প্লাস এই যুদ্ধটা যে ক্রমেই একটা বৈশ্বিক রূপ নিচ্ছে, তার একটা আরেকটা জিনিস আমরা দেখতে পাই। আপনার হয়তো খেয়াল করেছেন বা শুনেছেন, অলরেডি কিন্তু ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে যে যদি ইরান তার অবস্থান থেকে সরে না আসে, তাহলে সে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে নেগোসিয়েশন বা ডায়ালগ চলছে, যেটা মধ্যস্থতা করছে ট্রাম্প, সে বলেছে আমি সে মধ্যস্থতা থেকে সরে আসবো। তার মানে হুমকিটা সে কাকে দিচ্ছে? সে রাশিয়াকে দিচ্ছে। সো এখান থেকে আমরা একটা ট্যাসিট একটা মেসেজ পাচ্ছি যে রাশিয়া কিন্তু এখানে ইরানকে সমর্থন দিচ্ছে, ম্যাটেরিয়াল সাপোর্ট থেকে শুরু করে, মোরাল সাপোর্ট থেকে শুরু করে, এমনকি মিলিটারি সাপোর্ট যে দিচ্ছে না, তার কোনো নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। হয়তো একটা ট্যাসিট সাপোর্ট তারা দিয়েই যাচ্ছে, এটা ট্রাম্পও জানে। সো সে রাশিয়ার উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। সে ইরানের উপর, চায়নার উপরে সে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। চায়নাকে বলছে তোমার তো ইরানের তেল দরকার নেই, তুমি আমাদের কাছ থেকে তেল নাও, আমরা আরো কম দামে তোমাকে তেল সরবরাহ করব। তো চায়না তো এই ফাঁদে পড়তে চাবে না। সে তো পেট্রো ডলারে তো যেতে চাবে না, সে তো পেট্রো ইউয়ান চায়। সে তো সবাই চায়, অনেক দেশই চায় যে ডলারের যে আধিপত্যটা কমে যাক এবং অন্যান্য মুদ্রাগুলো উঠে আসুক। এই পরিস্থিতিতে ট্রাম্প, আমার মনে হয় সে আলোচনা টেবিলে বসতে বাধ্য হবে, টুডে অর টুমোরো। সো কালকে যে আলোচনাটা চলছে, আমি মনে করছি এটা ডিপ্লোম্যাটিক ব্যাক চ্যানেলে অন্যান্য দেশগুলো যেভাবে প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে, সেই প্রেশারগুলোর কাছে বাউ ডাউন হয়ে মার্কিনীরা বা বিশেষ করে ট্রাম্প প্রশাসন এক ধরনের আলোচনায় যেতে এখনো আগ্রহী। ইট ইজ ইন দি বেস্ট ইন্টারেস্ট অফ ট্রাম্প টু রিজলভ দিস ইস্যু থ্রু ডায়ালগ। কোনো একটা ধরনের এগ্রিমেন্টের মাধ্যমে এটাকে শেষ করে সম্মানজনকভাবে ফিরে আসাটাই তার জন্য এখানে যৌক্তিক।
এভাবে যুদ্ধ বিগ্রহ চালিয়ে গিয়ে সেটাকে সাস্টেইন করতে পারবে না। আপনি চিন্তা করে দেখেন, ইট ইজ সামথিং লাইক ডিক্লেয়ারিং এ ওয়ার এগেইনস্ট দ্য হোল ওয়ার্ল্ড। এর আগে সে ট্যারিফ ওয়ার শুরু করেছিল, ট্যারিফ ওয়ারটা কিন্তু ব্যাকফায়ার করেছে। আপনি যখন অ্যাডিশনাল ট্যারিফ ইম্পোজ করলেন, আলটিমেটলি যুক্তরাষ্ট্রে কিন্তু পণ্যের দাম বেড়ে গেল, যুক্তরাষ্ট্রের লোকজনকে কিন্তু অনেক বেশি দামে পণ্য কিনতে হলো। সো একসময় কিন্তু তাকে ট্যারিফ ওয়ার থেকে, রিসিপ্রোকাল ট্যারিফ থেকে তাকে সরে আসতে হলো। এখন সে এটাকে শুরু করেছে, এখান থেকেও তাকে সরে আসতে হবে। অ্যাট দি এন্ড অফ দি ডে যুদ্ধটা কিন্তু ইকোনমিক। একটা বিশেষ ব্যাপারে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে আমরা শুধুমাত্র তেলের কথা বলে থাকি, কিন্তু শুধুমাত্র এই গালফ রিজিয়ন থেকে পুরো বিশ্বে যে পরিমাণ সার রপ্তানি করা হয়, হিলিয়াম রপ্তানি করা হয়, যেগুলো ছোট ছোট কৃষি নির্ভর দেশগুলোর বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন। আপনি চিন্তা করেন, আজকে যদি যেভাবে করে সারের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, এতে করে তৃতীয় বিশ্ব দেশগুলোর উপর কি পরিমাণ একটা ইকোনমিক প্রেশার পড়বে। তাদের ওখানে ফলন হবে না, দুর্ভিক্ষ দেখা দেবে, এটা পুরো বিশ্ব বুঝতে পারছে। এমনকি আমেরিকার ভিতরে সাধারণ জনগণ যারা, তারাও বুঝতে পারছে, শুধুমাত্র পলিটিশিয়ানরা ছাড়া। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার লক্ষ্য করেন, যে ইটস নট অনলি ট্রাম্প। আমরা এতদিন ভাবতাম বোধহয় রিপাবলিকান ট্রাম্পই বোধহয় সমস্ত সমস্যার একমাত্র কারণ। আমরা দেখতে পাচ্ছি ডেমোক্র্যাটদের দিক থেকেও কিন্তু আমরা তেমন কোনো উল্লেখযোগ্য যে ট্রাম্পের এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে তারা যে একটা একটা তীব্র সমালোচনা করবে বা একটা বিরোধী অবস্থান নিবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন বলা হয়ে থাকে যে ওয়াশিংটন পোস্টে তো নেগোসিয়েশন চলাকালে ওয়াশিংটন পোস্ট থেকে হুমকি দেওয়া হয়েছে যে নেগোসিয়েটরদেরকে অ্যাসাসিনেট করা হবে। আপনি হয়তো জানেন এটা, যে একটা পর্যায়ে গিয়ে তারা একটা ইরানে কিন্তু তারা সরাসরি ফ্লাইট নিয়ে যায়নি। একটা পর্যায়ে গিয়ে দে হ্যাড টু সুইচ টু ট্রেন, বিকজ দে ওয়ার অ্যাফ্রেইড যে ট্রাম্প এরকম একটা পাগলামি করে বসতেও পারে, যে নেগোসিয়েশন করার জন্য যে প্রতিনিধি দল গেছে তাদেরকে মিসাইল ছুড়ে দিতে পারে। মানে এতটাই অবিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে মার্কিনীরা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখন ইরানকে আপনি এক ধরনের সর্বাত্মক ব্লকেডের আওতায় ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আমি মিস্টার ট্রাম্পের কথা বলছি। আপনি কি করবেন? তার পোর্টে কোনো পণ্য পৌঁছাতে দেবেন না। তাহলে অন্যান্য গালফ কান্ট্রির পোর্ট থেকে যদি কোনো পণ্য অন্য কোনো দেশের জন্য যাত্রা করে, আপনার কি মনে হয় না যে এখানে ইরান রিটালিয়েট করবে? ইরানি পোর্টে যদি কোনো পৌঁছাতে জি, জনাব ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হ্যাঁ, আপনাকে। একটু বোধহয় হ্যাঁ হ্যাঁ, এখন একটু শোনা ডিস্টার্ব যাচ্ছে। দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ কথা বলুন। তো যেটা বলছিলাম যে এটাতে একটা একটা ইরান তো রিটালিয়েট করবে। হুম। ইরানের পোর্ট গুলোকে যদি ব্লকেটের আওতায় আনা হয়, তার ওখান থেকে যদি কোনো পণ্য আমদানি রপ্তানি করতে দেওয়া না হয়, তাহলে এটা ভেবে ভাবার কোনোই কারণ নেই যে ইরান চুপচাপ বসে থাকবে। ইরান তখন গালফ রিজিয়নের যতগুলো পোর্ট আছে, যেখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গাতে পণ্য সরবরাহ করা হয়, এই পোর্টগুলোকে সে ডিস্ট্রয় করে দেবে। আমরা দেখেছি ইরান কিন্তু এ ধরনের রিটালিয়েটরি মেজারে খুব অভ্যস্ত। তারা আগ বাড়িয়ে কিছু করবে না, তারা অ্যাগ্রেসিভ ওয়েতে কখনো অন্যের উপর কোনো আক্রমণ চালাবে না, কিন্তু যদি তাদের উপর আক্রমণ চালানো হয় সেটা তারা রিটালিয়েট করে। এবং ঠিক এক্স্যাক্টলি যেই ধরনের স্থাপনার উপর আক্রমণ করা হয়েছে, তার রিটালিয়েশন ওই ধরনের স্থাপনাগুলোর উপরেই হয়ে থাকে। আজকে যদি যেমন ব্রিজ ধ্বংস করে দেওয়া হচ্ছে, হসপিটাল ধ্বংস করে দেওয়া হচ্ছে, অয়েল রিফাইনারি গুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, একইভাবে ইরানও কিন্তু রিটালিয়েট করছে। আগামীকাল যদি একইভাবে ইরানের উপর হামলাটা অব্যাহত থাকে, টুডে অর টুমরো ওখানে ডিসালাইনেশন প্ল্যান্ট যেগুলো আছে পুরো গালফ রিজিয়ন ইনক্লুডিং ইসরায়েল, সেগুলোর উপর ইরান অ্যাটাক করে বসবে। আপনি চিন্তা করতে পারেন কি ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। এই গালফ রিজিয়নের কান্ট্রি যেগুলা থেকে সো লং দি মার্কিনিস হ্যাড বিন মিল্কিং অ্যাওয়ে, তারা এখান থেকে সমস্ত সুবিধা, সুযোগ সুবিধা তাদের এখান থেকে নিয়েছে। আজকে এরকম একটা ক্রিটিক্যাল সময়ে যদি ইরান যদি এই গালফ কান্ট্রি গুলোর এই অত্যাবশ্যকীয় স্থাপনাগুলোর উপর কোনো আক্রমণ চালায় অ্যাজ এ রিটালিয়েটরি মেজার, এটার দায় কিন্তু ট্রাম্পকেই নিতে হবে। গালফ রিজিয়নের কান্ট্রিগুলো এখন কিন্তু যুদ্ধটা আর যাচ্ছে না। তারা বুঝতে পারছে যে এই যুদ্ধটা যতই প্রলংড হবে, এটা তাদের জন্য সৌদি আরো বেশি আরবের ক্ষতি এবং অবস্থানটাকে ধ্বংসের। একটু একটু জানাতে পারেন? সৌদি আরবের অবস্থান কি কিছুটা হলেও পরিবর্তন হতে যাচ্ছে বলে মনে করেন, এবং গালফ কান্ট্রিগুলিদের অবস্থান কি বলে মনে করছেন? সৌদি আরবের অবস্থানটা পরিবর্তনের কিছুটা আভাস দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা ডিফেন্স প্যাক্ট আছে। তো এখানে পাকিস্তানের একটা অব্লিগেশন আছে যে যদি কোনো কারণে সৌদি আরবের সঙ্গে ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তার একটা অব্লিগেশন আছে টু টেক দি সাইড অফ সৌদি আরবিয়া, বিকজ তাদের একটা ডিফেন্স প্যাক্ট আছে। এখন পাকিস্তান নিজেই কিন্তু মধ্যস্থতাকারী ভূমিকায় রয়েছে। এই অবস্থাতে পাকিস্তান কখনোই চাবে না যে সৌদি আরবের সঙ্গে ইরানের একটা সরাসরি যুদ্ধ শুরু হোক।
কাজে পাকিস্তান ডিপ্লোম্যাটিক ব্যাক চ্যানেলে সর্বাত্মক চেষ্টা করার কথা, যাতে সৌদি আরব কোনোভাবেই ইরানের মুখোমুখি দাঁড়িয়ে না যায়, এই চেষ্টাটা তারা নিঃসন্দেহে করে যাচ্ছে। এবং আমরা কিছু কিছু আভাস দেখতে পাচ্ছি, শুধু সৌদি আরব না, কাতারের দিক থেকেও আমরা কিছু আভাস দেখতে পাচ্ছি যে দে আর এক্সস্টেড, দে আর টায়ার্ড অফ দিস ওয়ার, তারা এই যুদ্ধটা থেকে বেরিয়ে আসতে চায়। তো আমার মনে হয় যে গালফ কান্ট্রিগুলোর ভিতর থেকে অলরেডি যেটা বললাম, কাতার এবং সৌদি আরব কিছুটা নমনীয় হয়ে আসছে। বাকিরাও হয়তো টুডে অর টুমরো দে উইল কাম টু রিয়ালাইজ যে এটা ইটস ইউজলেস কি বলবো কোয়ালিসিং উইথ মিস্টার ট্রাম্প অর ইউএসএ, বিকজ এটা তাদের দিন দিন যতই যুদ্ধটা গড়াচ্ছে, এটা তাদের আরো বেশি ক্ষতির কারণ হচ্ছে। এবং আমেরিকা ইজ নট এ ট্রাস্ট ওয়ার্দি অ্যালাই। আলটিমেট মানে এক্সট্রিম বিপদের মুহূর্তে কিন্তু কোনো গালফ কান্ট্রির পাশে মার্কিনিরা থাকবে না। তারা এই অঞ্চলে এসেছেই শুধুমাত্র ইসরায়েলি স্বার্থ রক্ষা করার জন্য। আর এখন তাদের ভিতরে এই রিয়ালাইজেশনটাই আসছে যে এই শুধুমাত্র ইসরায়েলের জন্য। যেমন আজকে স্কট রিটার নামে একটা মেরিনার, উনি খুব সুন্দর কথা বলেন, আমরা তার কথা শুনছিলাম যে রিপিটেডলি তারা বলছে যে হোয়াট এই আমেরিকান অঞ্চলে ইন্টারেস্ট, যুদ্ধটা করছে শুধুমাত্র ইসরায়েলের জন্য, নট ফর দ্য জিসিসি কান্ট্রি। এক্স্যাক্টলি, নট ইভেন ফর ইউএসএ। এখানে ইউএস এর কোনো স্বার্থ তো এখানে ইনভলভ নেই। ইউএস এর কোনো ভাইটাল ইন্টারেস্ট বা কোনো কি বলবো এটাকে, কোনো ক্রিটিক্যাল ইন্টারেস্ট ইজ নট অ্যাট স্টেক হিয়ার। শুধুমাত্র ইসরায়েলের জন্য যুদ্ধটা করছে। এবং যেটা বলা আর হয়ে থাকে, ইসরায়েলের উদ্দেশ্যটা কি? শুধুমাত্র জায়নিজম প্রতিষ্ঠা করা। এক্স্যাক্টলি, ওরা ওরা তো একটা রক স্টেট। আমি বলবো যে ইসরায়েল ইজ টোটালি রক স্টেট, একটা ওয়াইল্ড একটা স্টেট। মানে ওদের আসলে কোনো ইডিওলজিক্যাল, আমি বলবো যে ক্লিন পজিটিভ কি বলবো সিভিলাইজ কোনো ইডিওলজি তাদের নেই। তারা মানে এটা বলা হয়ে থাকে দে আর অ্যাকচুয়ালি যেটা ইভাঞ্জেলিক্যাল বিলিভ, যেটা যে তারা ওই টু ব্রিং দি ক্রাইস্ট ব্যাক, মানে ক্রাইস্টের পুনরাবির্ভাব ইয়ে করার জন্য তারা এখানে একটা অনুকূল পরিবেশ তৈরি করতে চায়। এবং তারা মনে করে যে ক্রাইস্ট এখানে আবার ফিরে আসবেন। এখানে বিষয়টা হচ্ছে দেখেন, এই ইসরায়েলের জন্য যে এতটা স্যাক্রিফাইস করছে ট্রাম্প, এটা কিন্তু আসলে স্যাক্রিফাইস না, যেটা আমরা সবাই জানি। আপনিও জানেন, রেজা ভাইও জানেন, পুরো বিশ্ববাসী জানে। এই সমস্ত সমস্যার মূলে কিন্তু টু টার্ন পিপলস অ্যাটেনশন অ্যাওয়ে ফ্রম অ্যাপস্টিন স্ক্যান্ডাল। অ্যাপস্টিন স্ক্যান্ডাল আমরা যেরকম বাংলাদেশে বলে থাকি যে অমুক মানি ট্র্যাপে পড়েছে বা হানি ট্র্যাপে পড়েছে, ট্রাম্প ইজ ইন এ ট্র্যাপ। সে কিন্তু হ্যাঁ, সে একটা সিরিয়াসলি অ্যাপস্টিন ট্র্যাপের মধ্যে জড়িয়ে গেছে। এমনকি আমরা দেখলাম যেটা এই যুদ্ধকালীন অবস্থার মধ্যেও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সে বিবৃতি দিচ্ছে সংবাদ সম্মেলন করে যে আই এম নট ওয়ান অফ দি ট্রাম্প অ্যাসোসিয়েট। এন্ড সাংবাদিকরা তখন ঠাট্টা করে বলছে, ইয়েস শি ইজ নট এ ট্রাম্প অ্যাসোসিয়েট, হি ইজ নট এ অ্যাপস্টিন অ্যাসোসিয়েট, বাট হি ইজ অ্যাপস্টিন ভিকটিম। তাকে বলা হচ্ছে হারসেলফ ইজ অলসো অ্যান অ্যাপস্টিন ভিকটিম। সো এই জিনিসটা এত বেশি দুর্গন্ধ ছড়িয়েছে, আসলে এটা থেকে পাবলিক অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য হতে পারে যে there are many more files with the Israelis, especially with Mr. Netanyahu. সে একটা ছেড়ে ট্রাম্পকে ভয় দেখিয়েছে যে ইয়েস, ওই যে আমার আরো আরো আছে, if you don't listen to us, all those files are going to be released. So it's not a conspiracy of the Democrats only. There are some truths in it. সো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ট্রাম্প যেটা করছে, সে খেই হারিয়ে ফেলছে। সে আসলে ভালো মন্দ পার্থক্য করতে পারছে না। তার যে জিওপলিটিক্যাল উইজডম সেটা লোপ পেয়েছে। এবং সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে তাকে ঘিরে আছে কিছু সাম অ্যামেচার্স। ওকে যারা পরামর্শ দিচ্ছেন, ওনাদেরকে আমরা ঠিক যাদেরকে আমরা আসলে স্কলার হিসেবে জানি, তেমন কি কিন্তু তার পাশে নেই। যে সমস্ত জেনারেলরা তাকে ভালো বুদ্ধিটা দিচ্ছিল যে দিস ইজ এ ওয়ার উই ক্যানট উইন, সেখানে সে তাদেরকে কিন্তু স্যাক করে দিল। আর এই যে এখন আরেকটা থ্রেট সে দিচ্ছে, প্রায় 2,500-এর মতো মেরিন ওখানে সমবেত করেছে। কোন ল্যান্ড ইনভেশনের কথা যদি আমরা বলি, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনার নেপোলিয়ান কিন্তু রাশিয়াতে হেরে গিয়েছিল, নট বিকজ যে জারের সৈন্যরা খুব শক্তিশালী ছিল। নেপোলিয়ান কিন্তু হেরে গিয়েছিল রাশিয়ান যে উইন্টার, তার কাছে। ইট ওয়াজ সো কোল্ড যে নেপোলিয়ানের সোলজার ওখানে গিয়ে টিকতে পারেনি। অ্যান্ড দেন সেম থিং হ্যাপেন উইথ হিটলার, বারবারোস ক্যাম্পেইন। ওখানেও কিন্তু রাশিয়ার শীতের কাছে হেরে গেছে আপনার যে জার্মান সোলজার। সিমিলারলি ইরান ঠিক উল্টো একটা কেস আমরা দেখতে পাচ্ছি, যে সামনে সামার আসছে। সামারের সময় ইরানের তাপমাত্রা এত অসহ্য পর্যায়ে চলে যায় যে একটা কোল্ড কান্ট্রি থেকে আসা আমেরিকান সোলজারদের পক্ষে কোনো ল্যান্ড ইনভেশনে গিয়ে ইরানের এই তপ্ত মরুভূমিতে সার্ভাইভ করাটা তার জন্য লিটারালি ইম্পসিবল হবে। সো ইভেন ইফ Trump plans for any land invasion, probably they have to wait for next winter.
তার আগে সে কিছু করতে পারবে না। 1 বছর ইজ কোয়াইট এ গুড লেংথ অফ টাইম, এনিথিং এন্ড এভরিথিং মাইট হ্যাপেন। সো আমি শেষমেশ সেটাই বলবো যে ট্রাম্পের এই সমস্ত রেটরিক, এই সমস্ত হুঙ্কার, এসবে কাজ হবে না। পুরো বিশ্ববাসী বুঝে গেছে হি ইজ অন দি লুজার সাইড, হি ইজ লুজিং দি ব্যাটল, হি ইজ লুজিং দি ওয়ার, and he has to find out some অলরেডি safe লস্ট। জি, exit. এছাড়া তার কোনো উপায় নেই। আপনাকে অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল ইউসুফ।